বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 এর কারণে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক ও নিয়মিত পাঠদানের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা এসেছে। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যে ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা এখন খুব সহজেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি। এই কার্যক্রমের ধারাবাহিকতাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি কোর্সের ক্লাস শুরু করেছি। আশা করছি তোমরা আমার লেকচারগুলোকে গ্রহণ করবে। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস.এম. জাওয়াদুন নাহিন, বর্তমানে ঢাকার শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অনার্স চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের জন্য আমি 24-16-09 কোর্স অর্থাৎ ভারতে মুসলিম প্রশাসনের ইতিহাস, সুলতানি ও মুঘল আমল এ বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয় কোড 24-16-09 ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি এবং মুঘল আমল। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত চতুর্থ বর্ষের যে সিলেবাস, সেই সিলেবাসের 24-16-09 কোর্সের অংশটুকু। এই সিলেবাসের মধ্যে আমরা আজকে যে অংশটুকু আলোচনা করব সেটি হচ্ছে সুলতানি আমলের প্রভিন্সিয়াল অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। সিলেবাস অনুসারে যে ক্লাস বিভাজন আমি পূর্ববর্তী ক্লাসেও তোমাদেরকে বলেছি, আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা ইতিপূর্বে 4টি ক্লাস করেছি। আজকে সুলতানি আমলের উপর আমাদের শেষ আলোচনা হবে এবং এই ক্লাসের পর আমরা সুলতানি আমলের যে পরবর্তী অধ্যায় রয়েছে মুসলিম ভারতের ইতিহাসে মুঘল আমল, সেই মুঘল আমলের ইতিহাস শুরু করব। আশা করি তোমরা লেকচারটি মনোযোগের সাথে অধ্যয়ন করবে। তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এবং ডান দিকে রয়েছে মুজিব শতবর্ষের লোগো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান সরকার এই বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে। তোমরা সবাই জানো যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই বছরটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করছে। আমরা আমাদের যে কোর্স ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল, তার যে পঞ্চম ক্লাস আজকে, সেই ক্লাসের যে আলোচ্য বিষয় সুলতানি আমলের প্রাদেশিক ও স্থানীয় প্রশাসন, এ বিষয়ে আমরা এখন আলোচনা শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটিতে আমার সাথে থাকবে। ভারতবর্ষে আগমনের পূর্বেও মুসলমানরা এক উন্নত শাসন ব্যবস্থার সঙ্গে পরিচিত ছিল। এর ধারাবাহিকতায় দিল্লির সুলতানগণ, তাদের যে সময়কাল ছিল 1206 থেকে 1526, তারা ভারতে এক উন্নত এবং সুশৃঙ্খল শাসন ব্যবস্থা কায়েম করেন। শাসন কার্যের সুবিধার জন্য সুলতানগণ পূর্ববর্তী সময়ের উমাইয়া খিলাফত মুসলমানদের 661 সাল থেকে 750 সাল পর্যন্ত এবং আব্বাসীয় খিলাফত 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই দুটো খিলাফতের ন্যায় সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকারের প্রায় প্রতিটি প্রশাসনিক দপ্তর ও কর্মচারীর অনুরূপ দপ্তরই প্রদেশগুলোতেও বিদ্যমান ছিল। এই বিষয়েই আমরা আজকে আলোচনা করব এবং দেখব যে আমরা ইতিপূর্বেই সুলতানি আমলের যে কেন্দ্রীয় প্রশাসন সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের যে আলোচনা সেই কেন্দ্রীয় প্রশাসনেরই একটি অবিকল প্রতিরূপ আমরা দেখতে পাবো যে প্রদেশগুলোতে কি অবস্থায় ছিল। সুলতানি আমলের যে প্রদেশের যে কাঠামো ছিল সেই কাঠামোর প্রথম যে ব্যক্তিকে আমরা পাবো তিনি হচ্ছেন গভর্নর। এরপরে যাকে পাবো তিনি হচ্ছেন প্রাদেশিক আরিজ। এরপর যিনি আছেন তিনি হচ্ছেন সাহিবি দিওয়ান বা খাজা নামে পরিচিত। এবং সুলতানি আমলের যে ক্ষুদ্রতম প্রশাসনিক একক হিসেবে পরিচিত ছিল গ্রাম। আর কতগুলো গ্রামের সমন্বয়ে পরগনা ছিল এবং কতগুলো পরগনার সমন্বয়ে শিখ বা সরকার গঠিত হতো। এবার এখানে যে প্রশাসনিক কাঠামোর যে ভাগগুলো রয়েছে, গভর্নর, প্রাদেশিক আরিজ, সাহেবি দিওয়ান বা খাজা, এদের সম্পর্কে আমরা এদের কিছু বর্ণনা করব। গভর্নর হচ্ছেন প্রাদেশিক সরকারের সর্বোচ্চ কর্মকর্তা এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এবং সুলতানি আমলে গভর্নরগণ ক্ষমতার দিক থেকে সাধারণত 3 ধরনের ছিলেন। প্রথম শ্রেণীর গভর্নর যিনি বা অসীম ক্ষমতা সম্পন্ন যিনি ছিলেন তার নাম ছিল ইমারতি আম্মা, এবং সীমিত ক্ষমতা সম্পন্ন গভর্নর যিনি ছিলেন তার নাম ছিল ইমারাতি খাসা, এবং তৃতীয় বা জোরপূর্বক ক্ষমতা দখলকারী যিনি ছিলেন গভর্নর তার নাম ছিল ইমারত ইস্তিলা। এবার আমরা এই 3 শ্রেণীর গভর্নর সম্পর্কে একটু ডিটেলস আমরা আলোচনা করব। অসীম ক্ষমতার গভর্নর প্রাদেশিক সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও ধর্মীয় ব্যবস্থাপনার উপর পূর্ণ কর্তৃত্বের অধিকারী ছিলেন। তিনি বিচারক নিয়োগ,
কর আদায়, ইসলামী আইনকানুন প্রয়োগ এবং ইসলাম ধর্মের রক্ষাকর্তা হিসেবে গণ্য ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন বলবন বাংলার বিদ্রোহী গভর্নর তুঘরিলকে দমন করে তার পুত্র বুগুরা খানকে বাংলায় অসীম ক্ষমতা সম্পন্ন গভর্নর হিসেবে নিয়োগ করেছিলেন। এই ধরনের গভর্নরকে আমরা ইমারত ই আম্মাহ বলে থাকি। এরপর সীমিত ক্ষমতা সম্পন্ন যিনি গভর্নর ছিলেন, সীমিত ক্ষমতার গভর্নরের কার্যাবলীর মধ্যে রয়েছিল কেন্দ্রীয় সরকারের সীমিত ক্ষমতা সম্পন্ন যিনি ছিলেন তার উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপটা বেশি ছিল। বিশেষ করে সুলতানি আমলের খলজি এবং তুঘলক শাসন আমলে আমরা দেখি শক্তিশালী সুলতানদের যে শাসনকাল, সে সময় প্রাদেশিক সরকারের যারা গভর্নর ছিলেন তারা সীমিত ক্ষমতা ভোগ করতেন। তাদের প্রাদেশিক বিচার, রাজস্ব, ধর্মীয় ব্যবস্থাপনার উপর কোনো কর্তৃত্ব ছিল না। তবে তারা প্রাদেশিক রাজস্ব কর্মচারী এবং বিচারকগণকে তাদের কার্যাবলীগুলোতে সহায়তা করে থাকতেন। এই ধরনের গভর্নরদেরকে ইমারতি খাসা বলা হতো। তৃতীয়ত এবং জোরপূর্বক ক্ষমতা দখলকারী যিনি ছিলেন, এরা ছিলেন প্রদেশের স্বাধীন নরপতি হিসেবে পরিচিত এবং সুলতানের আনুগত্য স্বীকার ও সময় সময় তার নিকট উপঢৌকন প্রেরণের মাধ্যমেই তিনি সুলতানের সার্বভৌমত্বের প্রতি আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন করতেন। তুঘলক শাসনের শেষ দিকে কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে এ ধরনের প্রাদেশিক গভর্নরের আবির্ভাব বেশি ঘটেছিল। এছাড়াও আমরা দেখি যে করদ রাজ্যগুলো তাদের রাজ্যে চিরাচরিত হিন্দু নিয়ম অনুসারে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতেন। তাদেরকে সসীম ক্ষমতার প্রাদেশিক গভর্নরদের সাথেও তুলনা করা যেতে পারে। এরপর আমরা যেটা দেখব যে এখানে হলো গভর্নরের উপাধি ও নিয়োগ। অসীম ক্ষমতা সম্পন্ন গভর্নরদেরকে ওয়ালি বলা হতো, আর কম ক্ষমতা সম্পন্ন গভর্নরদেরকে বলা হতো মুক্তি। সাধারণত সুলতানের আত্মীয় বা তার বন্ধু এবং বিশ্বস্ত অভিজাত বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাই এই ওয়ালি বা গভর্নর পদে নিয়োগ পেতেন। গভর্নরের নিয়োগ, বদলি, পদচ্যুতি সম্পূর্ণভাবে সুলতানের ইচ্ছাধীন ছিল। অনেক সময় এই গভর্নর তিনি একজন সহকারী গভর্নরকেও পেতেন। এরপর আমরা দেখব যে গভর্নরের কার্যাবলী, কর্তব্য, দায়িত্ব। তাজুল মাসির আমরা প্রথম ক্লাসে যখন দিল্লি সুলতানি আমলের ইতিহাসের উৎস পড়েছি, সেখানে আমরা হাসান নিজামীর একটি গ্রন্থ তাজুল মাসির পড়েছি। সেই গ্রন্থের একটি বিস্তারিত বর্ণনা আমরা প্রাদেশিক যে গভর্নর তার প্রশাসন, তার যে কর্মকাণ্ড, তার বিস্তারিত বর্ণনা পেয়ে থাকি। তিনি হচ্ছেন একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা, আইন কানুন, প্রথা, রীতিনীতি রক্ষা করবেন এবং বলবৎ করবেন, উলামা, যোদ্ধা এবং বেসামরিক কর্মচারীদেরকে তত্ত্বাবধান করবেন, বিদ্যোৎসাহী ও ধার্মিক ব্যক্তিদেরকে সাহায্য প্রদান করবেন এবং দিওয়ানি ওয়াজারাত বা রাজস্ব বিভাগ যেটা, সেটার কার্যাবলী তদারক করবেন। এরপর আরো রয়েছে তার কর্তব্য দায়িত্বের মধ্যে সেনাবাহিনীকে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে শান্ত ও সুখী অবস্থায় রাখা, কৃষিকার্যের উন্নতি এবং উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা গ্রহণ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বিচারকের রায় কার্যকর করা, ব্যবসা বাণিজ্যের প্রসার ও দেশের সমৃদ্ধি আনয়ন করা এবং পূর্ত কার্য তত্ত্বাবধান করা। এগুলো ছিল মোটা দাগে গভর্নরের কর্তব্য দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আমরা যেটা দেখি যে গভর্নরের পর প্রদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যিনি ছিলেন ব্যক্তি, তিনি হচ্ছেন প্রাদেশিক আরিজ। সরাসরি সামরিক বিভাগের সাথে তিনি জড়িত ছিলেন। কেন্দ্রীয় সরকারের যে আরিজি মোমালিক, আমরা সুলতানি আমলের যে কেন্দ্রীয় প্রশাসন আলোচনা করেছি, সেই কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে আরিজি মোমালিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি। সেই আরিজি মোমালিকের অধীনস্থ হিসেবেই প্রাদেশিক আরিজ তার দায়িত্ব পালন করতেন এবং প্রদেশের যে সেনাবাহিনী ছিল তাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্যই এই প্রাদেশিক আরিজকে নিয়োগ দেওয়া হতো। প্রদেশের সেনাবাহিনীতে তিনি নতুন সৈন্যও নিয়োগ করতে পারতেন এবং প্রাদেশিক আরিজগণের কর্তৃত্বের দরুন গভর্নরদের সামরিক ক্ষমতাও হ্রাস পায়। আমরা অনেক সময় দেখি যে গভর্নর এবং প্রাদেশিক আরিজ তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বও কাজ করত, যে দুইজন কেউ কারো উপর নির্ভরশীল ছিলেন না, উভয়ই কিন্তু সুলতান, দিল্লির সুলতানের উপর তাদের যে কোনো কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ ছিলেন। আবার প্রাদেশিক আরিজ তার যে নিয়মিত রিপোর্ট তিনি সেটা কিন্তু কেন্দ্রের সদর দপ্তরে প্রেরণ করতেন। আমরা দেখি যে প্রদেশের যে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার নাম হচ্ছে সাহিব ই দিওয়ান, যিনি হচ্ছেন খাজা নামেও পরিচিত এবং এই খাজা তিনি কিন্তু প্রদেশের রাজস্ব ব্যবস্থা পরিচালনার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন এবং কেন্দ্রের যিনি প্রধান ব্যক্তি ছিলেন দিওয়ানি ওজারাতের, আমরা কেন্দ্রীয় প্রশাসনের আলোচনা বারবারই চলে আসছে, সেই কেন্দ্রীয় প্রশাসনের যিনি প্রথম ব্যক্তি ছিলেন দিওয়ানি ওজারাতের ওয়াজির, তার সুপারিশ ক্রমেই কিন্তু তিনি এই প্রদেশগুলোতে নিয়োগ পেতেন সাহেবী দিওয়ান এবং তিনি সকল বিস্তারিত কাজের বিবরণ কিন্তু কেন্দ্রে লিখে পাঠাতেন। এই সাহেবী দিওয়ান বা খাজা একজন দক্ষ হিসাবরক্ষক ছিলেন। আইনত তিনি গভর্নরের অধীনস্থ হলেও ওয়াজিরের নির্বাচিত এবং সুলতান কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ায় প্রদেশে তার উপস্থিতি গভর্নরের প্রতিপত্তির উপর বাধাস্বরূপ ছিল। আমরা এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে সুলতানি আমলের সুলতানরা কেন্দ্রে বসে থাকতেন এবং তাদের যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলোতে তারা
গভর্নর, আরিজি মুমালিক এবং সাহিবি দিওয়ান, মূলত এই তিনজন ব্যক্তির মাধ্যমেই তারা শাসন কার্য পরিচালনা করতেন। এবং এই তিনজন ব্যক্তিই ছিলেন অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এবং তারা কেউ কিন্তু কারো উপর নির্ভরশীল ছিলেন না এবং প্রত্যেকেই সুলতানের কাছে তাদের যে কর্মকাণ্ড তার জন্য দায়বদ্ধ ছিলেন। এই সুলতানি আমলের যে প্রশাসনিক একক ছিল প্রাদেশিক সরকারের, সেই প্রাদেশিক সরকারের উচ্চ প্রশাসনিক একক ছিল শিখ বা সরকার। এই শিখ বা সরকারের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। প্রথম যিনি ছিলেন তার নাম হচ্ছে শিকদার, এই শিকদারান বা সরকারের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। দ্বিতীয়ত হচ্ছেন মুন্সিফ, এই মুন্সিফান বা রাজস্ব আদায় এবং দেওয়ানি বিচারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এবং তৃতীয়ত হচ্ছেন খাজানজি বা খাজনাদার, যিনি ছিলেন সরকারের কোষাধ্যক্ষ। এরা সরকারের প্রশাসনিক এককের গুরুত্বপূর্ণ অংশ ছিল। পরবর্তী ভাগে আমরা পাবো বারিদ, গোয়েন্দা এবং গুপ্তচর। প্রদেশ হতে কেন্দ্রে সংবাদ প্রেরণের দায়িত্বে গুরু দায়িত্ব যেটা, এটা ছিল যে একটি গোপন খবরের সাথেই এরা যুক্ত ছিলেন। বিশেষ করে বারিদ যারা অশ্ব এবং ডাক হরকরার মাধ্যমে অর্থাৎ ঘোড়া এবং মানুষের মাধ্যমে নিয়মিত কেন্দ্রে খবর পাঠাতেন। আর গোপন সংবাদ সংগ্রহের কাজ ছিল গুপ্তচর বাহিনীর। এরাও এক অর্থে কারো উপর নির্ভরশীল ছিল না, সরাসরি কেন্দ্রের যিনি সুলতান ছিলেন তার উপরে তারা সরাসরি নির্ভরশীল ছিলেন এবং তাদেরকেই তারা তাদের কর্মকাণ্ডের জবাবদিহি করতেন। প্রশাসনিক এককের আলোচনায় আমরা একটা জিনিস আমাদেরকে এখন একটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে শের শাহ। তোমরা দেখতে পাচ্ছ যে শের শাহ শাসনকাল এখানে লেখা আছে 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো সেখানে পরগনার যে প্রশাসনিক ব্যবস্থা সেখানে নিম্নোক্ত কর্মকর্তাদের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে শের শাহ 1540 থেকে 1545, তোমরা খেয়াল করবে দিল্লির সুলতানি আমল কিন্তু 1526 শেষ হয়ে যায়। তাহলে শের শাহর আলোচনা এখানে কেন আসছে এ বিষয়ে আমি তোমাদেরকে আর কিছুক্ষণ পরেই আলোচনা করব। তো শের শাহ ছিলেন জাতিতে আফগান এবং তিনি কিন্তু সুলতানি আমলেরই ধারাবাহিকতায় একজন শাসক হিসেবে আমরা তাকে চিনি। এবং শের শাহের সময়েই প্রশাসন কিন্তু সম্পূর্ণভাবে বিন্যস্ত হয়েছিল, যেটা আমরা সুলতানি আমলের কেন্দ্রীয় প্রশাসনের ক্ষেত্রেও শের শাহের নাম নিয়েছিলাম। তো শের শাহের সময় আমরা প্রশাসনিক ব্যবস্থায় যে কর্মকর্তাদেরকে পাই তারা হচ্ছেন চৌধুরী, আমিল, মুশরিফ, মুহাসিল, গোমস্তা, কারকুন, কানুনগো, সরহাং, এই সকল কর্মকর্তাদের আমরা পেয়ে থাকি। তাদের মধ্যে চৌধুরী ছিলেন কৃষকদের প্রতিনিধি, আমিল ছিলেন পরগনার প্রধান রাজস্ব কর্মচারী, মুশরিফ ছিলেন জমি জরিপ করে রাজস্ব নির্ধারণকারী, মুহাসিল হলেন অর্থ বা শস্যের মাধ্যমে রাজস্ব আদায়কারী, গোমস্তা রাজস্ব আদায়কারীর সহযোগী, কারকুন কেরানির দায়িত্ব পালন করতেন, কানুনগো রাজস্ব নির্ধারণ ও আদায়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, সরহাং কৃষকের কাছে সরকারি ফরমান পৌঁছাতেন। অর্থাৎ শের শাহের পূর্ব পর্যন্ত পুরো সুলতানি আমলে আমরা কিন্তু প্রাদেশিক শাসনের যে কাঠামো সেই কাঠামোয় কোনো বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাই না। শের শাহ শাসন আমলে আমরা প্রথম এটা দেখতে পাই। শের শাহের পরিচয় আমরা একটু পরে আলোচনায় আমাদের আসবে, তখন আমরা দেখব। আপাতত আমরা পরে চলে যাচ্ছি। সুলতানি আমলের যে ক্ষুদ্রতম প্রশাসনিক একক সেটি হচ্ছে গ্রাম। এই গ্রামের যিনি প্রধান ব্যক্তি ছিলেন তাকে বলা হতো মুকাদ্দাম বা মুখিয়া। তিনি ছিলেন গ্রাম প্রধান। তিনি কেন্দ্রীয় সরকার এবং কৃষকের মধ্যবর্তী মাধ্যম ছিলেন এবং গ্রামের নিরাপত্তা রক্ষাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। গ্রামের আরো বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী ছিলেন, যাদের মধ্যে পাটোয়ারি যিনি রাজস্ব সংক্রান্ত হিসাব রক্ষা করতেন এবং খুত যিনি সুলতানের অধীনস্থ একজন হিন্দু প্রধান ব্যক্তি ছিলেন, উচ্চপদস্থ হিন্দু ব্যক্তি। গ্রাম এবং পরগনার শাসন ব্যবস্থায় হিন্দুদের প্রভাব ছিল অত্যন্ত বেশি, কারণ গ্রাম একদম স্থানীয় পর্যায়ে ছিল। আর দিল্লির সুলতান বা তার প্রদেশের যারা শাসক ছিলেন, বিশেষ করে যারা ছিলেন এখানে প্রদেশের শাসনকর্তা আরিজ এবং সাহেবি দিওয়ান বা গভর্নর, তারা কিন্তু কখনোই কোনো রাজস্ব আদায়ে গুরুতর অনিয়ম না হলে তারা কিন্তু গ্রাম পর্যায়ে তাদের যে হস্তক্ষেপ সেটা তারা প্রয়োগ করতেন না। কারণ এ কারণে গ্রামগুলো অনেকটা আপাত স্বাধীন ছিল এবং গ্রামের শাসন ব্যবস্থাটায় যেহেতু সেই সময় ভারতবর্ষে হিন্দু প্রধান ছিল অঞ্চল, এই কারণে গ্রামগুলোতে শাসন ব্যবস্থাগুলোতে হিন্দুদের প্রভাবই বেশি পরিলক্ষিত হয়। আমরা সুলতানি আমলের যখন কেন্দ্রীয় সরকার আলোচনা করেছি, সেই কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক ও স্থানীয় সরকারের মধ্যে একটি অবিকল একটা মিল পেয়ে থাকি। কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে আমরা দেখি যে সুলতানি আমলের যে বিশাল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে প্রদেশগুলোকে বিভক্ত করা হয়। আর প্রত্যেকটি প্রদেশে প্রাদেশিক সরকার গঠন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের আদলেই, কেননা গভর্নর ছিলেন সুলতানের প্রতিনিধি এবং প্রদেশের প্রশাসনিক প্রধান। তিনি ছিলেন কেন্দ্র ও প্রদেশের মধ্যে যোগাযোগ রক্ষাকারী। তার কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রশাসনিক দপ্তর ও কর্মচারী প্রদেশে দেখা যায়। যেমন আমরা এখানে চার্টে দেখতে পাচ্ছি যে কেন্দ্রে ছিলেন ওয়াজির, প্রদেশে ছিলেন সাহেবি দিওয়ান, কেন্দ্রে ছিলেন আরিজি মুমালিক, প্রদেশে ছিলেন আরিজ বা প্রাদেশিক আরিজ,
কেন্দ্রে ছিলেন কাজী মুমালিক এবং প্রদেশে ছিলেন কাজী বা প্রদেশের কাজী, এবং কেন্দ্রে ছিলেন বারিদ মুমালিক এবং প্রদেশে ছিলেন বারিদ, এবং কেন্দ্রে ছিলেন দবিরি খাস এবং প্রদেশে ছিলেন দবির। তো এই আলোচনার মাধ্যমেই আমাদের সুলতানি আমলের আলোচনা শেষ হলো। সুলতানি আমলের যে আলোচনায় আমরা ইতিমধ্যেই সুলতানি আমলের ইতিহাসের উৎস আলোচনা করেছি, সুলতানি আমলের দিল্লির সুলতানদের সার্বভৌমত্ব আলোচনা করেছি এবং খিলাফতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আলোচনা করেছি। আমরা দিল্লি সুলতানি আমলের কেন্দ্রীয় প্রশাসন আলোচনা করেছি, দিল্লি সুলতানি আমলের রাজস্ব, অর্থ ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং তাদের যে ধর্মীয় বিভাগ এই সম্পর্কে আলোচনা করেছি, এবং সর্বশেষ আজকে আমরা প্রাদেশিক ও স্থানীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলাম। এর মাধ্যমে আমাদের দিল্লি সুলতানি আমলের যে আলোচনা মোটামুটি ভাবে আমরা শেষ করেছি। তবে আমাদের আলোচনার মধ্যে একটা বিষয় একটু যুক্ত হবে, যে জন্য আজকে আমাদের আলোচনাটা আমরা প্রাদেশিক এবং স্থানীয় স্বায়ত্তশাসনের সাথে যুক্ত করেছি, কারণ প্রাদেশিক ও স্থানীয় স্বায়ত্তশাসনের আলোচনার সাথে আমরা এটি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। এই কারণেই আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি এই লেকচারের। এর মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার। তোমরা যারা 2020 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এটি, সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার। আমরা বিগত যে ক্লাসটি করেছি ক্লাস 4, সেই চতুর্থ ক্লাসের মধ্যে যে অর্থ এবং রাজস্ব বিভাগ ছিল সুলতানি আমলের, সেখানেই আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারটা আলোচনা আসা উচিত ছিল, কিন্তু সেখানে আলোচনা করলে এই টপিকটি তার গুরুত্ব হারাতো। তো একই কথা আমরা সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন নীতি এবং শের শাহের শাসন সংস্কার বিশ্লেষণ এই আলোচনায় বলতে পারি যে সুলতান ফিরোজ শাহ এবং শের শাহের যে শাসন সংস্কার, এই দুটো আলোচনাই আমাদের তৃতীয় ক্লাসের আলোচনায় যুক্ত হওয়া উচিত ছিল, কারণ সেখানে কেন্দ্রীয় শাসন আমরা পড়েছি। সুলতান ফিরোজ শাহ শাসন নীতিও কেন্দ্রীয় শাসনকেই সেটা নির্দেশ করে, এবং শের শাহের শাসন সংস্কার সেটা যদিও সুলতানি আমলের কোনো অংশবিশেষ নয়, তথাপি আমরা শের শাহর আলোচনাটা এখানে এনেছি, কারণ এরপর আমরা পড়ব মুঘল সরকার ব্যবস্থা এবং মুঘল আমলের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মধ্যে শের শাহ ছিলেন একটি ধূমকেতুর মতো। মাত্র 5 বছরের শাসনকাল, এবং তার প্রবর্তিত যে রাজবংশ, সেই বংশটি মাত্র 15 বছর শাসন করেছিল, 1540 থেকে 1555। এর মাঝখানের এই 15 বছর বাদ দিলে পুরো অংশটুকুই, অর্থাৎ 1526 থেকে 1857 পর্যন্ত পুরো বছরটাই বা পুরো 300 বছরের অধিক সময়টাই ছিল মুঘলদের অধীন। এ কারণেই মুঘল সরকারের আলোচনায় বা মুঘল শাসনের আলোচনার মধ্যে আমরা শের শাহর আলোচনা করাটা যুক্তিযুক্ত মনে করিনি। এ কারণেই যারা 2020 সালের পরীক্ষার্থী আছো, চতুর্থ বর্ষের, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার, সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন নীতি এবং শের শাহের শাসন সংস্কার, এই তিনটি বিষয় আমি আজকের এই লেকচারে তোমাদের সাথে যুক্ত করেছি। তোমরা একটু মনোযোগের সাথে এই বিষয়গুলোকে একটু অনুধাবন করার চেষ্টা করবে এবং পূর্ববর্তী ক্লাসগুলোর আলোচনার সাথে এই বিষয়গুলোকে যুক্ত করে নিবে। ধন্যবাদ। আমরা শুরু করছি। সুলতান আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 পর্যন্ত তার যে শাসনকাল ছিল, সেই শাসনকাল ভারত উপমহাদেশের একটি বিখ্যাত সময়। তোমরা এখানে সুলতান আলাউদ্দিন খলজির একটি ছবি দেখতে পাচ্ছ, এবং সুলতান আলাউদ্দিন খলজি ভারতের বিখ্যাত শাসক। তিনি মধ্যযুগের যে সুলতানি শাসন আমল ছিল 1206 থেকে 1526 পর্যন্ত, এই সময়কালে নিজ মেধা ও যোগ্যতা বলে তিনি ইতিহাসে একটি স্থায়ী আসন করে নিয়েছেন। এবং একদিকে তিনি যেমন সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন, প্রথম সুলতানি শাসক হিসেবে তিনি কিন্তু দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, এবং তেমনি তিনি উদ্ভাবনী যে শক্তি, তার সেই উদ্ভাবনী শক্তির দ্বারা তার প্রশাসনকে করেছিলেন সুবিন্যস্ত। সুলতান আলাউদ্দিন খলজির প্রশাসনিক সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার অর্থনৈতিক সংস্কার, যেটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এবং মধ্যযুগের মতো একটি সময়ে এরূপে একটি ব্যবস্থা প্রয়োগ ও এর সাফল্য সত্যি বিস্ময়ের উদ্রেক করে। এ কারণেই ঐতিহাসিক লেন পুল, আমরা যখন গ্রন্থপঞ্জিতে আলোচনা করেছি তখন বারবারই বলেছি লেন পুলের বইয়ের কথা। সেই লেন পুল সুলতান আলাউদ্দিন খলজিকে এ গ্রেট পলিটিক্যাল ইকোনমিস্ট বা একজন মহান রাজনৈতিক অর্থনীতিবিদ বলে তাকে আখ্যায়িত করেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক যে সংস্কার রয়েছে সেই সংস্কারের আলোচনায়। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার মূলত দুটি বিষয়ের উপর নির্ভরশীল ছিল, একটি হলো ভূমি রাজস্ব নীতি, অপরটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমরা ভূমি রাজস্ব নীতির আলোচনা দেখি যে ভূমি রাজস্ব নীতিতে আলাউদ্দিন খলজি কি কি কাজ করেছিলেন। সর্বপ্রথম তিনি ভূমি জরিপের ব্যবস্থা করেন, দ্বিতীয়ত উৎপন্ন ফসলের অর্ধেক তিনি ভূমির কর হিসেবে ধার্য করেন, এবং তৃতীয়ত চৌধুরী, খুত, মোকাদ্দাম সহ বিনা খাজনায় জমি দখলকারী অভিজাত শ্রেণীর উপর তিনি ভূমি রাজস্ব ধার্য করেন। এছাড়াও
তার ভূমি রাজস্ব নীতিতে তিনি জায়গির, দেবোত্তর ও রাষ্ট্র কর্তৃক অভিজাত শ্রেণীকে প্রদেয় যে সকল সম্পত্তি তিনি বাজেয়াপ্ত করেন, যে রাষ্ট্র যাদেরকে দিয়েছিল তাদের মধ্যে যারা অলস ব্যক্তি ছিলেন তাদেরকে তিনি সেখান থেকে জমিগুলো থেকে তাদেরকে সেগুলো বাজেয়াপ্ত করে নেন। তিনি জায়গির প্রথাটিকে বাতিল করে দেন এবং হিন্দুদের উপর তিনি জিজিয়া কর আরোপ করেন। আলাউদ্দিন খলজির এই যে ভূমি রাজস্ব নীতি, এই ভূমি রাজস্ব নীতির পর আমাদের আলোচনায় যে গুরুত্বপূর্ণ যে ভাগটি আসবে সেটি হচ্ছে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। এবং যেই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই, অর্থাৎ তার অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, এবং এই আলাউদ্দিন খলজি যে পৃথিবীতে অমর হয়ে রয়েছেন বা তিনি যে তাকে যে আমরা বারবার স্মরণ করি, তার এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই ভারতের ইতিহাসেই তিনি প্রথম শাসক হিসেবে রাষ্ট্রীয় হস্তক্ষেপে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। মূলত দুটি কারণে তিনি এই পদক্ষেপটি গ্রহণ করেন। একটি হচ্ছে স্বল্প বেতনে সামরিক বাহিনীর ব্যয় সংকুলন করা এবং মুদ্রাস্ফীতি রোধ করা। এই বিষয়ে আমরা একটু ডিটেলস এখন আমরা আলোচনা করব। সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগই হচ্ছে এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, এবং তিনি এই ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, যেগুলো মানুষের প্রতিদিনের প্রয়োজন, সেইগুলোর বাজার দর নির্ধারণ করে দিয়েছিলেন। এবং সে শুধু নির্ধারণ করে দেননি, তিনি কিন্তু কড়াকড়িভাবে সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থাও করেছিলেন। এবং এই ধরনের একটি অভিনব পদ্ধতি প্রণয়নের পিছনে কি উদ্দেশ্য কাজ করেছিল তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। আমরা সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির কাছ থেকে আমরা জানতে পারি যে অল্প বেতনে বিশাল সেনাবাহিনী পালনের জন্যই তিনি মূলত এটি করেছিলেন। আধুনিক ঐতিহাসিক কে এস লাল তার গুরুত্বপূর্ণ গ্রন্থ হিস্ট্রি অফ খালজিস, সেখানে তিনি বারানির এই বক্তব্যটিকে সমর্থন করেছেন। এবং সুফি নাসিরউদ্দিন চিরাগের মতে সুলতান মনে করতেন প্রজার কল্যাণ সাধন করাই হচ্ছে রাজার কর্তব্য, আর এই কর্তব্যের দায়েই তিনি বাজার দর নিয়ন্ত্রণের মতো একটি উদ্ভাবনী ও কঠিন কাজে হাত দিয়েছিলেন। তার এই বক্তব্যের অভিন্ন মত দেখা যায় আমির খসরুর বর্ণনায়। আমির খসরুর যে বর্ণনা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় আলোচনা করেছি। আলাউদ্দিন খলজির যে তবে আমরা এখানে একটা বিষয় বলতে পারি যে আলাউদ্দিন খলজি এমন অনেক জিনিসের দাম বেঁধে দিয়েছিলেন যে সকল জিনিসগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজনে কিন্তু লাগতো না বা সামরিক বাহিনীর লোকেদের ব্যবহারে প্রয়োজন হতো না। এই কারণে আমরা অনেকটা বলতে পারি যে সামরিক প্রয়োজনেই যে সুলতান করেছিলেন বা সামরিক প্রয়োজন মিটে যাওয়ার পরেও কিন্তু তার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু টিকে ছিল। ফলে শুধুমাত্র যে সামরিক উদ্দেশ্য থেকেই যে সুলতান আলাউদ্দিন খলজি এই কাজটা করেছিলেন এটা আমরা আসলে এভাবে বলতে পারি না, তবে তার অন্যতম উদ্দেশ্য ছিল সেটা। আবার শহরের প্রজাসাধারণ এবং সামরিক লোকেদের প্রধান শর্তই হচ্ছে যে তারা যদি স্বল্প মূল্যে যদি তাদের পর্যাপ্ত জিনিসপত্রগুলো যোগান পায় তাহলে তারা কিন্তু সরকার বা যিনি শাসক রয়েছেন তার উপর সন্তুষ্ট থাকে। আলাউদ্দিন খলজির মনে হয়তো এই বিষয়টি কাজ করেছিল। এছাড়া আমরা আরেকটা ব্যাপার দেখতে পারি যে আলাউদ্দিন খলজির যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দ্বিতীয় যে অংশ আমরা এখানে দিয়েছি যে মুদ্রাস্ফীতি রোধ করা, এই মুদ্রাস্ফীতির তিনি ঠেকাতে চেয়েছিলেন, কারণ জমিদারদের যে সম্পত্তি তিনি বাজেয়াপ্ত করেছিলেন। এবং দাক্ষিণাত্যে তিনি, আমরা ইতিপূর্বে বলেছি যে সামরিক অভিযান করেছিলেন দাক্ষিণাত্যে প্রথম শাসক হিসেবে, এবং সেখান থেকে তিনি প্রচুর অর্থ কিন্তু এই সময় তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন, যার ফলে মুদ্রাস্ফীতি ঘটে। এবং এই মুদ্রাস্ফীতির কারণে যে অর্থ আগমন হয়েছিল, ফলে দিল্লিতে যে টঙ্কা, তৎকালীন সময়ে যে দিল্লিতে মুদ্রার নাম ছিল টঙ্কা এবং জিতল, সেই টঙ্কার মান কমে গিয়েছিল। এই কারণে সুলতান সাম্রাজ্যের সার্বিক উন্নতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তার যে বিখ্যাত প্রাইস কন্ট্রোল সিস্টেম বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটি প্রবর্তন করেন। আমরা এখন একটি আলোচনায় দেখব যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে আসলে তিনি এটাকে কিভাবে কার্যকর করেছিলেন। সুলতানের এই ব্যবস্থাটি মোট তিনটি ভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, একটি হচ্ছে বস্ত্রের মূল্য নিয়ন্ত্রণ, একটি হলো গবাদি পশু ও অন্যান্য দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ। আমরা আলোচনায় দেখব যে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, তোমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ। আমরা অনেক এখানে দ্রব্যাদির নাম রয়েছে, তার মধ্যে থেকে অল্প কিছু দ্রব্যাদির নাম, তার পরিমাণ এবং নির্ধারিত মূল্যের কথা এখানে আলোচনা করেছি। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দ্রব্যমূল্যের পরিমাণ এবং তার একটা নির্ধারিত মূল্য রয়েছে, যেমন গম 1 মণ 7.5 জিতল, বার্লি 1 মণ 4 জিতল, ধান বা চালের অর্থাৎ চালের পরিমাণ 1 মণ 5 জিতল, ডাল 1 মণ 5 জিতল, চিনি 1 সের 1.5 জিতল, এবং লবণ 2.5 সের হচ্ছে 5 জিতল, তেল 3 সের হলো 1 জিতল। তো 1 জিতলকে তৎকালীন সময়ে এক রৌপ্য মুদ্রা হিসেবে ঈশ্বরী প্রাসাদ, যিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি এটাকে নির্ধারণ করেছেন যে 1 জিতল হচ্ছে 1 স্বর্ণ মুদ্রা। তো খাদ্যদ্রব্য এগুলো ছাড়াও আরো অনেক খাদ্যদ্রব্যের উপরে তিনি দাম নির্ধারণ করে দিয়েছিলেন। শুধু যে নির্ধারণ করে দিয়েছিলেন তা নয়,
এই খাদ্যদ্রব্য নির্ধারণ করে একে যথাযথ কার্যকর করার জন্য তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেগুলো আমরা একটু দেখব, যে তিনি কতগুলো উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করেছিলেন, যে দেখাশোনা করার জন্য দিওয়ানি রিয়াসত এবং শাহানাই মান্ডি নামক দুজন কর্মচারী নিয়োগ করেছিলেন। তারা প্রকাশ্যে, গোপনে এবং ছদ্মবেশে সার্বক্ষণিক বাজার পর্যবেক্ষণ করতেন এবং কেউ এই বিধান অর্থাৎ নির্ধারিত মূল্য লঙ্ঘন করলে তাকে সাথে সাথে গ্রেফতার করা হতো। জনসাধারণ এবং ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্যের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয় সরবরাহ নিশ্চিত করতে পারে, এই জন্য দিল্লির উপকণ্ঠে এবং রাজ্যের বিভিন্ন স্থানে তিনি কয়েকটি শস্য ভাণ্ডার গড়ে তোলেন। বাজারে খাদ্যদ্রব্যের আমদানি পর্যাপ্ত পরিমাণে রাখার জন্য দিল্লির আশেপাশের এলাকা হতে কৃষকদের জন্য তিনি রাজস্ব হিসাবে খাদ্যশস্য সংগ্রহ করতেন। প্রয়োজনীয় অতিরিক্ত খাদ্য মজুদ রাখার উপর নিষিদ্ধ আরোপ করেন তিনি। দুর্ভিক্ষের সময় তিনি রেশনিং প্রথা প্রবর্তন করেন। দিল্লির সুলতানদের মধ্যে প্রথম তিনি এই প্রথা প্রবর্তন করেছিলেন। বস্ত্রমূল্য নিয়ন্ত্রণও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বেশ অনেক একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের মধ্যে বিভিন্ন বস্ত্র, তার পরিমাণ এবং নির্ধারিত মূল্য দেওয়া আছে। এখানে টঙ্কা, জিতল উভয়ই রয়েছে। টঙ্কাটিকে বর্তমানে তৎকালীন সময়ের 1 টাকার সাথে তুলনা করা হয়, বা বর্তমান সময়ের 1 টাকার সাথে তুলনা করা হয়। এই বস্ত্রমূল্য নির্ধারণের বস্ত্রমূল্যর জন্য দিল্লির অদূরেই দিওয়ানি রিয়াসত নামক একজন এই বস্ত্র বাজার নিয়ন্ত্রণ করতেন, এবং দিল্লিতে খোলা বাজার সরাই আদল, এখানে কিন্তু সকল বস্ত্র বিক্রি হতো এবং সরকারের কঠোর নজরদারি এখানে ছিল। গবাদি পশু এবং অন্যান্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণও তোমরা এখানে দেখতে পাচ্ছ। বিভিন্ন শ্রেণীর পশু রয়েছে, বিভিন্ন অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে কৃতদাস এবং সুন্দরী নারীদের বিষয়ে তাদের এখানে মূল্য নির্ধারণ করা হয়েছে। তো এই সকল কৃতদাস দাসী, ফলমূল, শাকসবজি এগুলো ছাড়াও সুই, সুতা, টুপি, ধুতি, অস্ত্রশস্ত্র অর্থাৎ নিত্য প্রয়োজনীয় এবং সকল ধরনের জিনিসপত্রের দাম কিন্তু সুলতান আলাউদ্দিন খলজি বেঁধে দিয়েছিলেন এবং সেটা নিয়ন্ত্রণেরও ব্যবস্থা করেছিলেন। এখন আমরা আলোচনায় যে জিনিসটা দেখব, যে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার এবং তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার সাফল্য ও ফলাফল কি আদতে ছিল কি না। আলাউদ্দিন খলজির যে এই অর্থনৈতিক সংস্কার, এই সম্পর্কে ঐতিহাসিক শ্রীরাম শর্মা এবং শরণ বলেছেন যে সুলতানের মৃত্যুর পূর্বে এই পদ্ধতির পতন ঘটেছিল, কারণ জনগণের মনে এটি স্বতঃস্ফূর্ত সমর্থন দিতে পারেনি। এটিকে আমরা অনেকটা সমালোচনা হিসেবেই নির্ধারণ করতে পারি। তবে ঐতিহাসিকদের এই মন্তব্য থেকে আমরা যেটা বলতে পারি যে সুলতানের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তার জীবিত অবস্থায় কিন্তু অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর হয়েছিল, সাম্রাজ্যে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছিল এবং লেনপুলের মতে এর ফলে জনসাধারণ প্রজাবর্গ উপকৃত হয়েছিল। সুলতানের ব্যক্তিগত মনোযোগ, দান এবং তত্ত্বাবধান ও সরকারি কর্মচারীদের বিশেষ উৎসাহ ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন এবং বিশেষ করে ব্যবসায়ী ও জনগণের সহযোগিতার ফলে এই ব্যবস্থাটি লক্ষ্য অর্জনে সফলতা লাভ করেছিল। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির মতে বাজারে শস্যের অপরিবর্তনীয় মূল্য তখনকার দিনের একটি অন্যতম বিষয় হিসেবে মনে করা হয়, কারণ দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল, মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছিল, জনজীবন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছিল। একটি বিশাল সৈন্যবাহিনী গঠন করা সম্ভব হয়, যা পরবর্তীতে মঙ্গল আক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করে এবং কেন্দ্রীয় প্রশাসন সুদৃঢ় হয়। এর সমালোচনায় আমরা বলতে পারি যে ঐতিহাসিক শ্রীরাম শর্মা এবং শরণ বলেছিলেন যে এই ব্যবস্থাটি জনগণ গ্রহণ করেনি, বরং তারা ভীতির মুখোমুখি হয়েছিলেন, যদিও এটিকে আমরা সঠিকভাবে এইভাবে বলতে পারি না। এবং ঐতিহাসিক বিধি মহাজনের মতে ফলে দেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা অচল অবস্থা দেখা দিয়েছিল। তবে এই বিষয়ে আমরা বলতে পারি যে ঐতিহাসিকদের মতামতে আলাউদ্দিন খলজিকে আমরা বলতে পারি যে তিনি এটি সাময়িকভাবে বা তার শাসনকালে কার্যকরী এবং এটি তাকে ইতিহাসে স্থায়ী আসন দিয়েছে এবং তার শাসন দক্ষতারই প্রমাণস্বরূপ। আমরা দ্বিতীয় যে আলোচনা সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন নীতি, এই সম্পর্কে আলোচনা করব। সুলতান ফিরোজ শাহ তুগলককে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং সুলতান ফিরোজ শাহ তুগলক মধ্যযুগের ভারতবর্ষের সুলতানি আমলে সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন আমলে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়, এবং দিল্লির সুলতানি শাসকদের মধ্যে শান্তিপ্রিয় ধর্মপ্রাণ সুলতান ফিরোজ শাহকে ঐতিহাসিকরা বিজ্ঞ, দয়ালু, দানশীল এবং ন্যায়পরায়ণ হিসেবেই চিহ্নিত করেছেন। সুলতান ফিরোজ শাহ তুগলক রাজনৈতিক ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষাহীন একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তার সমরকুশলতায় কোনো কৃতিত্ব ছিল না। শুধুমাত্র আল কোরআনের নির্দেশ অনুযায়ী তিনি দেশ পরিচালনা করতেন এবং কেন্দ্রীয় শাসনের দুর্বলতা সুলতানের যথেচ্ছ উদারতা ও অনুগ্রহে পরোক্ষভাবে দিল্লি সুলতানের পথ প্রশস্ত হয়েছিল। এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা করব। সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসননীতির পর্যালোচনায় আমরা যদি যাই, আমরা দেখব যে তার শাসননীতির প্রথমেই আমরা পাবো সমরাভিযান। তিনি 1353 থেকে 1354 অর্থাৎ এই সময়কালে তিনি বাংলার বিরুদ্ধে প্রথম অভিযান করেছিলেন। এই সময় মুহাম্মদ বিন তুগলক তার পূর্ববর্তী শাসক, সেই সময় দিল্লি শাসক ছিলেন, যার সময় দিল্লির সুলতান সে সময় বাংলার শাসক হাজী ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস উপাধি ধারণ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তিনি লক্ষণাবতী ও পূর্ববঙ্গ জয় করে তিরহুদ আক্রমণ করেছিলেন। ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় বসে তাকে দমন করে বাংলাকে দিল্লির অন্তর্ভুক্ত করার জন্য এই সময়ে তিনি বাংলা অভিযান করেন, কিন্তু ইলিয়াস শাহ এই সময় সুরক্ষিত একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করার কারণেই আমরা দেখি যে তার অভিযানটি সফল হয়নি। পরবর্তীতে 1359-60 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র
সিকান্দার শাহ তিনি ক্ষমতায় বসেন এবং এই সিকান্দার শাহ ক্ষমতায় বসলে ফিরোজ শাহ তুগলক পুনরায় বাংলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, কিন্তু সিকান্দার শাহ তার পিতার যে কৌশল সেই কৌশল অবলম্বন করে সুরক্ষিত একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং এই সময় বর্ষা মৌসুম শুরু হয়ে যায় এবং ফিরোজ শাহ তুগলক অবরোধ প্রত্যাহার করে তিনি সিকান্দার শাহের সাথে সন্ধি করতে বাধ্য হন এবং দিল্লিতে ফেরত চলে আসেন। তৃতীয় আমরা পাবো উড়িষ্যা বিজয়। বাংলা হতে প্রত্যাবর্তনকালেই তিনি উড়িষ্যা বিজয় করেন এবং উড়িষ্যার রাজা তাকে কর প্রদানে বাধ্য হয়। চতুর্থত হচ্ছে নাগরকোট দুর্গ অধিকার। মোহাম্মদ বিন তুগলক যখন সুলতান ছিলেন তখন নগরকোট দুর্গটি স্বাধীন হয়ে যায়। ফিরোজ শাহ তুগলকের সময় তিনি সামরিক অভিযান করে এই নাগরকোট দুর্গটি অধিকার করেন এবং নাগরকোট অধিকার হওয়ার মাধ্যমে সুলতান এর মন্দির থেকে 300 খানা মতান্তরে 1300 পাণ্ডুলিপি দিল্লিতে নিয়ে যান এবং সভাকবি তাজউদ্দিন খালিদ খানি এগুলোকে ফার্সি ভাষায় অনুবাদ করেন, যা দালালি ফিরোজ শাহী নামে পরিচিত। সুলতানের শাসন নীতির মধ্যে আমরা পাবো সিন্ধু দেশ বিজয় 1361-62 খ্রিস্টাব্দে সুলতান ফিরোজ শাহ তুগলক সিন্ধু প্রদেশ জয় করার জন্য এই 90,000 অশ্বারোহী নিয়ে এবং অসংখ্য পদাতিক 480টি হাতি এবং 65,000 লোক সহ সিন্ধুর রাজধানী থাট্টার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন এবং সিন্ধু অধিবাসী জামবাবা আলিয়ার তীব্র প্রতিরোধ এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সুলতান কিন্তু ফিরে আসতে বাধ্য হন। পরবর্তীতে খাজা ই জাহান মকবুল প্রেরিত সৈন্যের সাহায্যে সিন্ধু শাসনকর্তাকে বশ্যতা স্বীকারে বাধ্য করা হয় এবং তার সাথে সন্ধি করা হয়। ফিরোজ শাহ তুগলকের শাসন আমলে আমরা দেখি ভারতে কোনো মঙ্গল আক্রমণ ঘটেনি, যেটি দিল্লির সুলতানদের জন্য একটি অশনি সংকেত ছিল। ফিরোজ শাহ তুগলকের শাসন নীতির মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখব, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক এক করে যে রাজস্ব সংস্কার। আমরা দেখব যে রাজস্ব সংস্কার তিনি কর প্রথার আমূল পরিবর্তন করেন এবং জনমঙ্গল নীতির বশবর্তী হয়ে এই ফিরোজ শাহ তুগলক এবং তিনি অবৈধ প্রায় 23 প্রকারের করকে তিনি বাতিল করে দেন। বিভিন্ন ঐতিহাসিকের বর্ণনায় এটা এসেছে। ফুতুহাতি ফিরোজ শাহীর মতে 1375 সাল থেকে এই 23 প্রকারের অবাঞ্ছিত কর বিলুপ্ত হয় এবং আল কোরআনের নির্দেশ অনুযায়ী খারাজ, জাকাত, জিজিয়া এবং আলখম সেই 4 প্রকারের কর ধার্য করা হয়। ধর্মীয় নীতিতে আমরা দেখব যে ফিরোজ শাহ তুগলক কিন্তু একজন ধর্মভীরু এবং হিন্দুদের উপরে অত্যাচারকারী সুলতান হিসেবে ইতিহাসে তাকে চিহ্নিত করা হয়ে থাকে অনেক ঐতিহাসিক করলেও এটি কিন্তু আসলে সঠিক নয়। তিনি কিন্তু অবশ্য তিনি শরীয়ত তিনি ব্যক্তিগত জীবনে শরীয়ত মোতাবেক ব্যক্তিগত জীবন পরিচালনা করতেন এবং দিল্লির সুলতানদের মধ্যে অবশ্য তিনি প্রথম ব্রাহ্মণ শ্রেণীর উপরে জিজিয়া কর ধার্য করেছিলেন। এই বিষয়টি বাদ দিলে তিনি একই সাথে মুসলমানদেরকেও জাকাত প্রদানে কিন্তু বাধ্য করেছিলেন, এটিও কিন্তু আমরা পাশাপাশি উল্লেখ করতে পারি। এবং ঐতিহাসিকগণ বলেছেন সুলতান মুহাম্মদ ঘুরির পর এরূপ দয়ালু এবং দানশীল ও ধর্মীয় গুণসম্পন্ন সুলতান কিন্তু দিল্লির সিংহাসনে আর আসেননি। তৃতীয়ত আমরা যদি বলি যে কৃষির উন্নতি বিধান, সুলতান ফিরোজ শাহ তুগলক কৃষি উন্নতি বিধানের জন্য পুরো সাম্রাজ্যে মোট 4টি খাল খনন করেন, শতদ্রু নদী হতে জাগ পর্যন্ত, মান্দাবি হতে শিরমুর পর্যন্ত এবং খাগড়া নদী হতে হিরণী রেখা গ্রাম পর্যন্ত, যমুনা নদী হতে ফিরোজাবাদ পর্যন্ত তিনি 4টি খাল খনন করেন। এছাড়া 150টি কূপ খনন করা হয়। এছাড়া অসংখ্য পতিত জমি এবং অনাবাদী জমি কিন্তু উপযোগী ছিল। খাল এবং সেচ ব্যবস্থার জন্য তত্ত্বাবধায়ক হিসেবে রাজকর্মচারীও নিয়োগ করা হয়। এ সময় তিনি গৃহ, ধন সম্পত্তি, ঘোড়া এবং আসবাবপত্রে এ সময় ভরে ওঠে। শামসি সিরাজের আফিফের বর্ণনায় আমরা পেয়ে থাকি যে স্বর্ণালঙ্কার ব্যতীত মহিলাদেরকে দেখাই যেত না এবং সম্পদ বৃদ্ধি হতে থাকে, সকলে সুখ স্বাচ্ছন্দ্যে কালাতিপাত করতে থাকে। তার রাষ্ট্রে তাহার রাজত্বকালে রাষ্ট্র কিন্তু দেউলিয়া হয়নি, এই বর্ণনা আমরা বিভিন্ন বর্ণনা থেকে পেয়ে থাকি। ব্যবসা বাণিজ্যের উৎকর্ষতায় আমরা দেখি যে একে এম আব্দুল আলিমের বর্ণনায় আমরা পাই ফিরোজ শাহ তুগলকের সময় অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য শিল্পের উন্নতির জন্য আন্তর্প্রাদেশিক শুল্কগুলি উঠে গিয়েছিল এবং এই শুল্ক রহিত করার ফলে সাম্রাজ্যের সর্বত্র অবাধ বাণিজ্য পরিচালনার সুবিধা হলো এবং সুলতান শুল্ক নীতি পরিবর্তন করে দেশে ব্যবসা বাণিজ্য ও শিল্পের উন্নতি সাধন করেন। সামরিক সংস্কারের ক্ষেত্রে আমরা দেখি যে সুলতান ফিরোজ শাহ তুগলক সামরিক সংগঠন করেছিলেন, সৈন্যদেরকে তিনি জায়গির ভোগ দখলের অধিকার দিয়েছিলেন, যেটি একটি ভুল ধারণা ছিল তার। এ বিষয়ে আমরা পরবর্তীতে দেখব। বিচার ব্যবস্থা সংস্কার, তিনি বিচার ব্যবস্থার উপর আমূল পরিবর্তন করেন। তার বিচার ব্যবস্থা ইসলামী শরীয়তের উপর প্রতিষ্ঠিত ছিল। জিয়াউদ্দিন বারানির মধ্যে ফিরোজ শাহের আমলে রাষ্ট্রের স্থিতিশীলতার মূলে ছিল সিয়াসত বা প্রাণদণ্ডের অবলুপ্তি। তিনি প্রাণদণ্ডকে সম্পূর্ণ মকুফ করে দেন এবং তার সময় যে কঠোর যে বিধানগুলো ছিল সেই বিধানগুলোকেও তিনি মকুফ করে দেন। তার শাসন নীতি পর্যালোচনা করলে আমরা আরো কিছু বিষয় এখানে পাবো। সেগুলো হচ্ছে মুদ্রা সংস্কার। তার সময় তিনি সঠিক মাপের মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি ছিলেন অত্যন্ত কৃতদাসদের প্রতি তিনি সহানুভূতিশীল, ফলে তিনি কৃতদাস প্রথা প্রবর্তন করেন এবং তার প্রায় 1,80,000 সৈন্যের একটি কৃতদাস বাহিনীও ছিল। তিনি বিভিন্ন রকমের কল্যাণময় সংস্থাও স্থাপন করেছিলেন, যেমন বিবাহ সংস্থা, কর্মসংস্থান সংস্থা, দিওয়ানুল খাইরাত, দিওয়ানুল সাফা ইত্যাদি। স্থাপত্য শিল্প সুলতান ফিরোজ শাহ তুগলকের
যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার সময় স্থাপত্য শিল্পে পৃষ্ঠপোষকতা তার অবদান অনস্বীকার্য। তুগলক রীতিতেই তিনি অনেক মাদ্রাসা, দুর্গ, প্রাসাদ, সমাধিসৌধগুলো নির্মাণ করেছিলেন। তার প্রতিষ্ঠিত নতুন রাজধানী ফিরোজাবাদ স্থাপত্যের একটি উজ্জ্বল নিদর্শন ছিল। ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় তার আমলে 30টি রাজপ্রাসাদ, 200টি পান্থশালা, 5টি হাসপাতাল, 10টি স্নানাগার এবং 100টি সেতু ও 1200 বাগান নির্মিত হয়। বিভিন্ন সময়ে তিনি একজন নির্মাতা হিসেবে ঐতিহাসিকদের কাছে মর্যাদা পেয়েছেন। সুলতান ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন প্রসঙ্গে যদি আমরা বলি যে সুলতান ফিরোজ শাহ তুগলক কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসক হলেও তিনি যে জায়গির প্রথার প্রবর্তন করেছিলেন এবং তার সময়ে আমরা যে ব্যবস্থাগুলো দেখতে পাই যে তার অত্যন্ত উদারতার কারণে আমরা দেখি যে দিল্লির যে তুগলক বংশ একটা সময় ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হয় এবং পরবর্তী সময়ে দিল্লির সুলতানি আমলের পতনের জন্য কিন্তু তাকে অনেকাংশেই দায়ী করা হয়। আমরা আলোচনার শেষ অংশ শেরশাহের শাসন সংস্কারে চলে এসেছি। শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা যদি একটু বলি যে ভারতের মধ্যযুগের মুঘল আমলের অন্তর্বর্তীকালীন আফগান সুরবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এবং মাত্র 5 বছরের শাসন আমলে তিনি রাজস্ব ও প্রশাসন ব্যবস্থায় যে সর্বমুখী প্রতিভার পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় অম্লান। শেরশাহ শাসন ব্যবস্থার মূল মন্ত্র ছিল প্রজার কল্যাণ সাধন করা। তিনি সামরিক দিক অপেক্ষা আইনের দিকে অর্থাৎ আইনের দিক ও জনকল্যাণে অধিক কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। দিল্লির সুলতানি আমলের শাসনের অনুকরণেই তিনি কেন্দ্রীয় প্রশাসন পরিচালনা করেছিলেন। তিনি তবে বৈপ্লবিক পরিবর্তন তিনি এনেছিলেন স্থানীয় প্রশাসনে। শেরশাহর যে প্রশাসন ব্যবস্থা, শাসন সংস্কার, সেই শাসন সংস্কারের আমরা আলোচনা করব। আমরা ইতোপূর্বে দিল্লির কেন্দ্রীয় সরকার ব্যবস্থা আলোচনা করেছি সুলতানি আমলের। সেই সুলতানি আমলের যে কেন্দ্রীয় প্রশাসন তার হুবহু একটি রূপই কিন্তু শেরশাহ শাসন ব্যবস্থায় ছিল। দিওয়ানি ওয়াজারাত বা রাজস্ব বিভাগ, দিওয়ানি রেসালাত বা পররাষ্ট্র বিভাগ, দিওয়ানি আর্জ বা সামরিক বিভাগ এবং দিওয়ানি ইনশা বা রাজকীয় ফরমান বিভাগ, এই সবগুলোই দিওয়ানি ওয়াজারাত বা উজিরের বিভাগ ছিল। দিওয়ানি রেসালাত পররাষ্ট্র বিভাগ, বহির্বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ণয় করা হতো। সামরিক বিভাগ অর্থাৎ আরিজের অধীনে ছিল এবং দিওয়ানি ইনশা রাজকীয় গুরুত্বপূর্ণ ফরমান এবং দলিল দস্তাবেজগুলোকে বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। কেন্দ্রীয় প্রশাসনটি সম্পূর্ণ একরকম থাকলেও শেরশাহ কিন্তু তার শাসন ব্যবস্থার প্রাদেশিক ও স্থানীয় প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন, যেটি হচ্ছে গ্রাম এবং পরগনা বা মহাল এবং হচ্ছে সরকার। আমরা দেখি যে শেরশাহর যে স্থানীয় প্রশাসন, এই স্থানীয় প্রশাসনের মধ্যে গ্রাম রয়েছে শাসন ব্যবস্থার সবচেয়ে নিচের স্তর এবং গ্রামগুলো পরগনার অধীনস্থ ছিল। গ্রামগুলো ছিল স্বাধীন এবং বড় ধরনের সমস্যা না হলে কিন্তু সুলতানি আমলের মতোই তারা সেখানে যেত না। পরগনা বা মহাল, আব্বাস খান শাহরওয়ানির বর্ণনায় আমরা দেখি যে মোট 1,13,000 পরগনা ছিল, যদিও এটাকে গ্রামের সাথে অভিন্ন মনে করা হয়ে থাকে। পরগনার কর্মচারীদের মধ্যে ছিলেন একজন শিকদার, একজন আমিন যিনি শিকদার, যিনি আইন ও সামরিক ও আইনের দিক দেখতেন, একজন আমিন যিনি রাজস্ব আদায়ের দিকটা দেখতেন, একজন ফুতাহাদার ছিলেন যিনি কোষাগার রক্ষক ছিলেন এবং দুজন কারকুন ছিলেন যিনি হিন্দি এবং ফার্সি লেখক ছিলেন। সরকার, অনেক ঐতিহাসিক মনে করেন সরকার ব্যবস্থাটি শেরশাহ ধার করেছিলেন সিকান্দার লোদির কাছ থেকে। সরকারের প্রধান ব্যক্তি ছিলেন দুইজন শিকদারি শিকদারান যিনি ছিলেন প্রধান শিকদার এবং মুন্সিফ মুন্সিফান বা প্রধান মুন্সিফ। শিকদার ছিলেন সামরিক নেতা যিনি পুলিশের দায়িত্ব পালন করতেন এবং মুন্সিফ ছিলেন বেসামরিক প্রধান। এছাড়াও আইনি আমলগুজার, খাজনাদার, বিতিকিচি এই ধরনের বেশ কয়েকজন কর্মচারীকেও আমরা পেয়ে থাকি। শেরশাহর যে সংস্কার, সেই সংস্কারের মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে রাজস্ব সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে অনেকগুলো ভাগ ছিল, যেমন ভূমি জরিপ ও রাজস্ব নির্ধারণ, রাজস্ব আদায়, কবুলিয়ত, পাট্টা এবং মুদ্রানীতি। আমরা দেখি যে ভূমি জরিপ ও রাজস্ব নির্ধারণ, শেরশাহ প্রথমেই গজকাঠির মাধ্যমে জমি জরিপের ব্যবস্থা শুরু করেন এবং সে সময় 1 বিঘা জমি সমান 3600 বর্গ গজ ছিল। প্রতিটি বিঘায় কতটুকু উৎপাদন হচ্ছে তার উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করা হয় এবং উৎপন্ন ফসলের 1/4 রাজস্ব হিসেবে নির্ধারণ করা হয় এবং আমিনের সরাসরি তত্ত্বাবধানেই প্রতি বছর জমি জরিপ করা হতো। তিনি এ সময় গবাদি পশুর কর, চারণভূমির উপর কর এগুলো বাতিল করে দেন। রাজস্ব আদায়, শেরশাহ সাধারণত রাজস্ব আদায়ের শেরশাহের সময় রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন মুকাদ্দাম ও চৌধুরী, তবে রায়তেরা সরাসরি কোষাগারে রাজস্ব জমা দিতে পারত। এ সময় ফসল ও অর্থ যে কোনো ভাবেই রাজস্ব জমা দেওয়া যেত। আব্বাস খান শাহরওয়ানির বর্ণনায় আমরা আরো দুটো করের কথা পাই, জরিমানা বা জরিপ করার খরচ এবং মাহসিলানা বা রাজস্ব আদায়কারীর খরচ। অধ্যাপক কানুনগোর বর্ণনায় আমরা আরো এক প্রকার করের কথা জানতে পারি যে খোরাকি মাহসিলানা বা রাজস্ব আদায়কারীর রেশনের খরচ। মুকাদ্দেম ও চৌধুরীদের রাষ্ট্রের ট্রেজারি থেকেই বেতন দেওয়া হতো। কবুলিয়ত পাট্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, এটি ছিল একটি লিখিত চুক্তি এবং এই কবুলিয়ত পাট্টা শেরশাহের একটি মৌলিক উদ্ভাবনী ছিল। কবুলিয়ত ছিল রাষ্ট্রকে তার উৎপাদনের কত অংশ কৃষক দিবে তাদের অধিকার, তাদের দাবি দেওয়া এবং দায়িত্ব বর্ণনা করা থাকতো এই দলিলে, এবং পাট্টা হলো রাষ্ট্র একটি দলিল দিত কৃষককে যাতে জমির মালিক হিসেবে কৃষককে স্বীকৃতি দেওয়া হতো।
মুদ্রানীতিতে আমরা বলতে পারি যে শেরশাহ চাইতেন যে প্রজারা যেন নগদ অর্থের মাধ্যমেই তাদের যে রাজস্ব সেটা প্রদান করে। এই কারণেই তিনি মুদ্রাকে সহজলভ্য করেন এবং মুদ্রার যে ওজন সেটাকে নির্দিষ্ট করে দেন। যেমন তামার মুদ্রার নাম ছিল দাম, তামার মুদ্রাকে তিনি আধুলি, সিকি, অষ্টভাগ, 16 ভাগে ভাগ করে দিয়েছিলেন এবং ওজন ছিল 311 থেকে 322 গ্রেনের মধ্যে। রৌপ্য মুদ্রাকে 175 ও 180 গ্রেন ওজনের মধ্যে করে দেন এবং স্বর্ণ মুদ্রার ওজন ছিল 166, 167, 168.5 গ্রেন। এর অর্ধেক আধুলির ওজন ছিল 88 গ্রেন। স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার নাম ছিল রুপি এবং মুদ্রাগুলো গোলাকার ও চারকোনা ছিল। শেরশাহ শাসনামলে অনেকগুলো টাকশালের নাম পাওয়া যায় এবং মুদ্রাকে সহজলভ্য করায় ব্যবসা বাণিজ্যেরও এ সময় উন্নতি হয়। এবং শেরশাহর যে এই রাজস্ব সংস্কারকে আমরা পরবর্তীকালেও আমরা দেখতে পাই তোডরমলের বন্দোবস্ত, সম্রাট আকবরের সময়, মুঘল আমলে রায়তোয়ারি বন্দোবস্ত, ব্রিটিশ কোম্পানি আমলের সময় এবং ইঙ্গো ভারতীয় সিস্টেম অফ রেভিনিউ বা ব্রিটিশ শাসনে। এরপর আমরা শেরশাহের যে এই সংস্কারগুলো সম্পর্কে একটু আমরা ধারাবাহিকভাবে দেখব। যে শেরশাহ সামরিক সংস্কার, তিনি অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন এবং তার সামরিক সংস্কার আলাউদ্দিন খলজির নীতিতেই তিনি সেনাবাহিনী গড়ে তোলেন এবং তার সময় সীমিত আকারে জায়গির প্রথা ছিল। তুর্কি, ইরানি, আরবি ঘোড়াগুলোকে ব্যবহার করা হতো এবং সৈন্যর পাশাপাশি ঘোড়ার বর্ণনা বা দাগ ও চেহারা, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি যে এই পদ্ধতি প্রয়োগ করা হতো। রাজধানীতে শেরশাহ 15,000 অশ্বারোহী, 25,000 পদাতিক এবং 300 হাতি সবসময় নিযুক্ত রাখতেন। বিচার বিভাগ এবং গুপ্তচর বিভাগ এবং কাজীউল কুজ্জাত ছিলেন ফৌজদারি বিচারের ভারপ্রাপ্ত। পরগনার দায়িত্ব ছিল শিকদারের উপর। কয়েকটি পরগনার দেওয়ানি বিচার করতেন মুন্সিফান। গ্রামের প্রধান ছিলেন গ্রাম পঞ্চায়েত। এছাড়াও মিরাদিল নামে এক শ্রেণীর বিচারকের নাম জানা যায়। শেরশাহের গুপ্তচর প্রথা ছিল অত্যন্ত শক্তিশালী। এরা বিচার, আইন শৃঙ্খলা, নিয়ম কানুন এবং প্রশাসনকে গোপনে পর্যবেক্ষণ করত এবং তা কেন্দ্রে পাঠাতো। তিনি অপরাধীদেরকে কঠোর শাস্তি প্রদান করতেন। রাজপথ নির্মাণ ও সরাইখানা প্রতিষ্ঠা। শেরশাহের অন্যতম কীর্তি হচ্ছে বিখ্যাত রাজপথ নির্মাণ, যার মধ্যে একটি নাম আমরা প্রায় সবাই জানি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটি সড়কে আজম নামে পরিচিত। এটি সোনারগাঁ থেকে আগ্রা, দিল্লি, পাঞ্জাব হয়ে সিন্ধু পর্যন্ত পৌঁছেছে। এছাড়াও তিনি আগ্রা, যোধপুর থেকে চিতোর পর্যন্ত সড়ক, আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত সড়ক নির্মাণ করেন, লাহোর থেকে মুলতান পর্যন্ত সড়ক নির্মাণ করেন। শেরশাহর সময় 1700 সরাইখানা ছিল। 8 কিলোমিটার পরপর তিনি এই সরাইখানাগুলো নির্মাণ করেন। পথিক এবং সরকারি বার্তাবাহকরা এখানে বিশ্রাম নিত এবং এগুলোকে ডাকচৌকি হিসেবে ব্যবহার করা হতো। অধ্যাপক কানুনগোর মতে সরাইখানাগুলো ছিল সাম্রাজ্যের ধমনী স্বরূপ। শেরশাহ অত্যন্ত ধর্মীয়। শেরশাহর যে শিক্ষা এবং স্থাপত্য সংস্কার, শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রেও তিনি অত্যন্ত উদার ছিলেন। তিনি নিজে আরবি, ফার্সি এবং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে তার সময় যথেষ্ট উন্নতি হয়। ঐতিহাসিক ইজি ব্রাউনের মধ্যে স্বল্পকালীন শাসন ব্যবস্থায় শেরশাহ তার ইমারতগুলোতে অনন্য সাধারণ ব্যক্তিত্বের প্রকট এবং সুস্পষ্ট ছাপ রেখে গেছেন। রোটাসগড়ের দুর্গ, দিল্লির পুরান কিল্লা, শেরশাহর নিজস্ব সমাধি এবং সাসারামে যেটা, এবং এগুলো হচ্ছে তার সময়কার সামরিক স্থাপত্যর অন্যতম নিদর্শন এবং প্রত্যেকটি সরকারেই তিনি দুর্গ নির্মাণ করেছিলেন। শেরশাহ ধর্মনীতি, শেরশাহ হানাফি মুসলমান ছিলেন। তিনি অন্যান্য ধর্মের প্রতি উদার ছিলেন। হিন্দুদের রাজকাজে তিনি নিয়োগ দেন এবং তার সময় বৈষ্ণব ধর্মের জাগরণ ঘটে। শেরশাহর আলোচনায় আমরা শেষ চলে এসেছি। ইতিহাসে শেরশাহকে আমরা মূল্যায়ন করব। শেরশাহ তিনি ধূমকেতুর মতো তিনি মুঘল আমলে তার উত্থান হয়েছিল। আমরা মুঘল আমলের আলোচনার সময় আরো একটু আলোচনা করব শেরশাহ সম্পর্কে। তো আমরা একটা কথা বলতে পারি যে শেরশাহ যে অবদান, সেই অবদান কিন্তু পরবর্তীকালে মহামতি আকবরকে বিখ্যাত এবং যুগশ্রেষ্ঠ শাসক হতে সহযোগিতা করেছিল। তো আজকের আলোচনায় আমরা আলোচনাটা শেষ করলাম প্রাদেশিক এবং স্থানীয় সরকার ব্যবস্থা, পাশাপাশি 3 জন সুলতান সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করলাম। এই আলোচনাগুলোর প্রয়োজনে তোমরা এই নিম্নোক্ত গ্রন্থগুলো থেকে যথেষ্ট সহযোগিতা নিতে পারবে। আমাদের আজকের যে ক্লাস আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনাকালীন পরিস্থিতিতে ঘরে বসেই অধ্যয়নের চেষ্টা করবে এবং 2020 সালে যারা পরীক্ষার্থী আছো, আজকের লেকচারটি আশা করি তোমাদের জন্য যথেষ্ট উপকৃত হবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে সেই আশা করি আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।